হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো কটলার বাহিনীর আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো আজকে আমরা মার্কেটিং এর তোমাদের যে ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর তোমার হচ্ছে এইচএসসি এর জন্য, ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা তোমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি কাজে লাগবে। সো তোমরা একটু দ্রুত জয়েন করে ফেলো, বন্ধুদেরকে মেনশন করে দাও। আর আজকে যারা নতুন ক্লাস করছো তাদের জন্য আমার পরিচয়টা একটু দিয়ে দেয়। আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। সো সবাই একটু দ্রুত জয়েন করো এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আর তোমরা জয়েন হতে হতে আমি ক্লাসগুলো তোমাদের যে ডেডিকেটেড গ্রুপগুলো আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ, ওখানে আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই। ওকে, সো এবং শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, এটা একটু কাইন্ডলি জানাবা। আই গেস শুনতে পাচ্ছ ভালোভাবেই। ওকে, হ্যাঁ আশা করি শুনতে পাচ্ছ। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেই, আর তোমরা তোমার বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিবা, বিকজ আজকে পণ্য ডিজাইনের এ টু জেড সব দেখে ফেলবো। হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো কনফিউশন থাকবে না। এখান থেকে তোমার মার্কস কোনোভাবে মিস যাবে না, এমসিকিউ থেকে সিকিউ কোনো জায়গায় তোমার মার্কস মিস যাবে না, ঠিক আছে? ওকে, ওকে, অলরেডি অনেকে জয়েন করে ফেলছো। হ্যাঁ, আমি একটু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, তোমরা যারা কমার্স স্টুডেন্টরা সবাই আছো, ওখানে আমি হচ্ছে যে এটা দিয়ে দিচ্ছি যেন সবাই জয়েন করতে পারে। ওকে, শেয়ার আমি ডান করে দিলাম। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি পণ্য ডিজাইন অধ্যায় 6। সো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের কি ফার্স্ট পেপার প্রায় আমরা শেষের দিকে, তাই না? ফার্স্ট পেপার আমরা প্রায় শেষের দিকে। ওকে, তো সবাই একটু দ্রুত জয়েন করে, আশা করি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ। ওকে, শেয়ার ডান। জান্নাতুল, জান্নাতুল, ওকে, বর্ষা, থ্যাংক ইউ সো মাচ। বাকি তোমরা যারা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে দাও। আর হচ্ছে যে আমি একটু ইয়া করতেছি। হ্যাঁ, ওকে, ঠিকঠাক ভাবে আমি একটু সাউন্ডটা চেক দিই। ওকে, হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে, সো পণ্য ডিজাইন মানে বুঝতেই পারতেছো যে আমরা যা কিছু কাস্টমারদের কাছে সেল করব, এটা আউটলুকটা কেমন হবে, হ্যাঁ, এটার বৈশিষ্ট্য ফিচার কি কি থাকবে, এগুলা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, তো একটু দ্রুত জয়েন করি, বন্ধুদেরকে মেনশন করে দিই। ওকে, সো আমি হচ্ছে যে আমার টাইমলাইনে শেয়ার করে দিলাম। হ্যাঁ, ওকে, সো এবং তোমাদেরকে আরেকটা গুড নিউজ দেই। গুড নিউজটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে কি পড়ানো শেষ করব, মানে যখন টপিক গুলো পড়ানো শেষ হবে, তখন কিন্তু আমরা এক্সামও নিব, ঠিক আছে? তো এক্সাম কাদের নিব? হচ্ছে তাদেরই নিব যারা হচ্ছে কি রেগুলার ক্লাসগুলো করবে, আমরা যে এইচডব্লিউ গুলা দেই গ্রুপে হচ্ছে কি সাবমিট করবে, এবং বন্ধুদেরকে হচ্ছে কি মেনশন করবে, শেয়ার করে দিবে, এবং যারা এক্সাম দিবে ওখান থেকে যারা ভালো করবে তাদেরকে আমরা গিফটও দিব, ঠিক আছে? তো তোমরা একটু দ্রুত কি করো, জয়েন করে ফেলো ক্লাসে। ওকে, তো আমরা শুরু করে দিই নাকি? সো ফার্স্ট অফ অল, তোমার যদি মানে কি পণ্য ডিজাইন নিয়ে প্রশ্ন আসে, তোমার মাথায় আসবে যে পণ্য ডিজাইন কি জিনিস, তাই না? সো পণ্য ডিজাইন বা পণ্য নকশাকরণ কি ভাই? নকশাকরণ, আচ্ছা, নকশাকরণ বা কি ডিজাইন, ক্লিয়ার? ওকে, সো তোমার যদি এখান থেকে প্রশ্ন যেভাবে আসবে, যে ক নাম্বারের প্রশ্ন আসতে পারে সিকিউতে, কোথায় ভাই? সিকিউ মানে কি ক্রিয়েটিভ কোশ্চেন বা সৃজনশীল। হ্যাঁ, তো সৃজনশীল তোমার আসতে পারে যে পণ্য নকশাকরণ বা পণ্য ডিজাইন বলতে কি বুঝো, ক্লিয়ার? পণ্য ডিজাইন বলতে কি বুঝো? সো তখন তোমাদের কি, তুমি কিভাবে লিখবা? যে লিখবে উৎপাদিতব্য পণ্যের, উৎপাদিতব্য মানে কি, যেটা উৎপাদন যোগ্য, মানে এখন উৎপাদন হয়ে যায় নাই, উৎপাদন হবে, ঠিক আছে? তো উৎপাদিতব্য পণ্যের আকার মানে সাইজ, ধরন, মান, কোয়ালিটি কি হবে ইত্যাদি পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করাকে কি বলা হয়? পণ্যের ডিজাইন বা পণ্য নকশাকরণ, ক্লিয়ার? ওকে, তাহলে তোমার যদি ক নাম্বারের প্রশ্ন আসে, পারবা কিনা বলো? তোমরা সবাই পারবা আশা করি। ওকে, এবার আসো যে পণ্য ডিজাইন সংক্রান্ত তোমার কিছু কি পয়েন্টস, যেগুলো থেকে তোমার হচ্ছে এমসিকিউ হতে পারে, তোমার এখান থেকে ক নাম্বারের প্রশ্ন হতে পারে, ক্লিয়ার? তো এগুলো একটু দেখবো। যে পণ্য ডিজাইন হলো পণ্যের কাঠামোগত উপাদানের অংশ। তাহলে এখানে তোমার বলতে পারে
যে পণ্য ডিজাইন নিচের কিসের অংশ, তো ওখানে অপশনে কি কাঠামোগত উপাদান থাকতে পারে। এর মাধ্যমে কি হয়, পণ্য একটি নির্দিষ্ট মান প্রদান করা হয়। ডিজাইনের মাধ্যমে কি করা হয়, একটা স্ট্যান্ডার্ড কি করা হয়, মান দেওয়া হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো যে কি পণ্য ডিজাইনে অন্তর্ভুক্ত বিষয়গুলা কি কি। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অন্তর্ভুক্ত বিষয়গুলা, ঠিক আছে, এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ। জাস্ট মনে রাখ আমি কোথায় কি বলতেছি। হ্যাঁ, এটা তুমি মনে রাখলেই তোমার ভাই এইচএসসি তে তোমার কোথাও আটকাবা না, তুমি ভাই A+ পাবা শিওর। ঠিক আছে, এটা শিওর শট, কোনো মিস নাই। ক্লিয়ার? ওকে, তো দেখো ভাই পণ্য ডিজাইনে অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। পণ্যের প্রকৃতি, ক্যাটাগরি কি হবে, ওজন, রং, মান। সো এখান থেকে তোমার এমসিকিউ কিভাবে দিবে, যে নিচের কোনটি হ্যাঁ পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত বিষয়। ধরো হয়তো অপশনে দিতে পারে যে পণ্যের প্রকৃতি, হ্যাঁ অন্য যে কোনো 3টা অপশন, অথবা বলতে পারে নিচের কোনটি পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত বিষয় নয়। তাহলে কি প্রকৃতি, ওজন, রং, মান এর বাইরে মানে সাধারণত কি অন্যগুলা অংশ না। তো এইভাবে প্রশ্ন আসবে, আই গেস তোমরা এটা খুব ভালোভাবেই জানো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো যে কি পণ্য পরিকল্পনা হতে পণ্য ডিজাইনের কাজ শুরু হয়। এই লাইনটা ভাই একটু ইম্পর্টেন্ট। এই লাইনটা কেন ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন করতে পারে যে পণ্য ডিজাইনের কাজ কখন শুরু হয়, কখন শুরু হয়। তাহলে কখন শুরু হয় ভাই, পণ্য পরিকল্পনা হতে। তো পরিকল্পনাতে আমরা কি করি, যে আমরা কি করতে চাই, কাস্টমার কি চায়, কাস্টমারের চাহিদা নিরূপণ করি, আমাদের সক্ষমতা আছে কিনা, সামগ্রিক বিষয় বলে আমরা চিন্তা ভাবনা করে কি করি, তারপর পণ্য ডিজাইনের কাজ শুরু করি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আলামিন হাসান, ওকে, হ্যাঁ। সো এরপরে দেখো যে কি পণ্য ডিজাইনের দুটি দিক। কয়টি ভাই? দুটি। যাদের একটি হলো কি পণ্যের অভ্যন্তরীণ দিক, আর একটি হচ্ছে কি পণ্যের বাহ্যিক দিক। তো এখন অভ্যন্তরীণ দিক আর বাহ্যিক দিক কি জিনিস এটা একটু বলি। অভ্যন্তরীণ দিক, পণ্যের অভ্যন্তরীণ দিকের ক্ষেত্রে আমরা মেনশন করতে পারি পণ্যের মান বা কোয়ালিটি, যে পণ্যটা মানটা কেমন হবে। আর বাহ্যিক দিক বলতে আমরা বলতে পারি যেই পণ্যের যে আউটলুকটা, হ্যাঁ এটা দেখতে কেমন, হ্যাঁ বাহ্যিক যে কাঠামোটা, এরপর হচ্ছে এটার রংটা কেমন। হ্যাঁ, সো এইটা হচ্ছে কি বাহ্যিক দিকের মধ্যে আমরা ফেলতে পারি। তাহলে কোয়ালিটি হ্যাঁ বা মানকে আমরা কি অভ্যন্তরীণ দিক বলতে পারি। এরপরে কি এই যে যেই কি কাঠামো, হ্যাঁ বা আউটলুক, অথবা হচ্ছে কি কালার, মানে যেটা আমরা বাহির থেকে অবজার্ভ করতে পারি, দেখতে পারি, সেটাকে আমরা বলতে পারি কি বাহ্যিক দিক। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো পণ্য ডিজাইনের গুরুত্ব। কেন আমাদের ভাই পণ্য ডিজাইনটা করতে হবে? ঠিক আছে, পণ্য ডিজাইনের গুরুত্বটা কি? কারণ পণ্য ডিজাইন করলে আকর্ষণ সৃষ্টি হয়। পণ্যের কোয়ালিটি যদি ভালো থাকে, হ্যাঁ স্টাইল যদি ভালো হয়, কালার যদি সুন্দর হয়, তাহলে মানুষজনকে আকৃষ্ট হয়। এরপর কি উৎপাদন ব্যয় হ্রাস হয়। তো পণ্য ডিজাইনের মাধ্যমে অন্যতম একটা উদ্দেশ্য পণ্য ডিজাইন হচ্ছে কি আমার আধুনিক পদ্ধতি ব্যবহার করা, এর মাধ্যমে আমার অপচয় হ্রাস করা, ব্যয় কমানো, ব্যয় হ্রাস। ঠিক আছে, সো উৎপাদন ব্যয় হ্রাস, উপসংযোগ, হ্যাঁ এরপর হচ্ছে কি সহজে বহন। তোমার ডিজাইনটা হইতে হবে হ্যাঁ যেন মানে কি হয় তুমি সহজে একটা প্রোডাক্টকে বহন করে নিতে পারো। এখন একটা ফোন, ধরো তোমার এই যে তুমি যে ফোনটাতে ক্লাস করতেছো বা হচ্ছে পিসিতে ক্লাস করতেছো, ল্যাপটপে, সো একটা ফোন যদি 10 কেজি 20 কেজি হইতো, তাহলে তুমি কি পকেটে নিয়ে ঘুরতে পারতা না, তাই না? সো এটা কি সহজে বহনযোগ্য হইতে হবে। সো এই ব্যাপারটা আমাদের কি ডিজাইনে আমরা এনশিওর করার চেষ্টা করি। ওকে, ওকে, নিতু ইসলাম জয়েন করছো, ওকে। হ্যাঁ, এরপরে দেখো উন্নত মান, কোয়ালিটি অবশ্যই বেস্ট হইতে হবে, না হলে কি করবে তোমার প্রতিযোগীদের কাছে কাস্টমাররা চলে যাবে, তাই না? ধরো আমরা তুমি তো ক্লাস অনলাইনে অনেকেরই পাও, তাই না? তুমি কার কাছে করো? তোমার কাছে যে যার ক্লাসটা বেস্ট লাগে, ভালো লাগে, তুমি তার ক্লাসই করো, তাই না? এটাই স্বাভাবিক। সো কি আমাদের কোয়ালিটির ক্ষেত্রে অবশ্যই কি বেস্ট এফোর্টটা দিতে হবে। এরপর আসেন নতুন পণ্য প্রবর্তন। সো মানুষের হ্যাঁ রুচি কি হয়, মানে প্রায়ই কি হয় চেঞ্জ হয়। হ্যাঁ, সো একটা সময় ছিল যে কি মানুষ একদম কি একদম ঢেকে ঢেকে জামা টামা পরতো, এখন একটু হ্যাঁ মানে শর্ট ড্রেস পরতে পছন্দ করে। বা মেয়েরা একটা সময় পাখি ড্রেস, আমি যখন কত 13-14 সালের দিকে মনে হয় মেয়েরা দেখেন পাখি ড্রেস। তো এখন কিন্তু ওগুলা নাই। সো কি হয় আমাদের প্রতিনিয়ত রুচি হ্যাঁ এরপরে পছন্দ চেঞ্জ হইতে থাকে। ঠিক আছে, সো আমাদের আপডেটেড প্রোডাক্ট নিয়ে আসতে হয়।
এরপরে ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। সো তোমার হচ্ছে কি পণ্য ডিজাইনের মাধ্যমে তোমার যদি ব্যয় হ্রাস হয় তাহলে তোমার কেনা সক্ষমতা হবে, এবং তুমি যদি হচ্ছে কি ডিজাইন যদি সুন্দর হয় বা এটার মাধ্যমে কি হয় অনেক ক্ষেত্র বিশেষে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো যে কি ইমেজ সৃষ্টি, ব্র্যান্ড ইমেজ। এই যে দেখবা আমরা ফোনের কথা বললেই কেন আমাদের মুখে যেন প্রথমেই কি আইফোন আসে। তো ওরা কি করছে একটা তাদের ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করে ফেলছে যে হ্যাঁ আইফোন আছে মানে সামথিং এলস, এটা একটু অন্যদের থেকে আলাদা, এটা দ্বারা একটু পশনেস কে হ্যাঁ কি করে ইন্ডিকেট করে। ক্লিয়ার? ওকে, এরপর দেখো বাজার সম্প্রসারণ জিনিসটা কি, তোমার ডিজাইন যদি ভালো হয় তোমার কি ক্রেতা বাড়বে না। সো বাজার বলতে কি বুঝায়, আমরা এই মার্কেটিং এর ভাষায় বাজার বলতে কিন্তু কোনো জায়গাকে বুঝায় না যেখানে কেনা বেচা করা হয়। আমরা সাধারণত কি বলি নিউ মার্কেট, হ্যাঁ, বা কলাতলি বাজার, হ্যাঁ, মানে যেখানে কেনা বেচা করা হয়। কিন্তু মার্কেটিং এর ভাষায় বাজার কাদেরকে বলে, বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদেরকে, তাই না? বর্তমান প্লাস সম্ভাব্য মানে পটেনশিয়াল, মানে এরা এখনো আমার ক্রেতা না কিন্তু ক্রেতা হইতে দেরি নাই। কেমন? যেমন এই যে ধরো তোমাদের কথা যদি বলি, ভাই আমাদের কি এই যে তোমরা এইচএসসি 25 হ্যাঁ আর 26 তাই না? সো 25 জন্য পরবর্তী ওদের টার্গেটটা কি অ্যাডমিশন। সো তোমরা আমাদের অনেকে আইসিইউ ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গেছো। সো যারা হও নাই ক্লাসগুলো করতেছো, হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে কি তোমরা আমাদের কি আইসিইউ ব্যাচে ভর্তি হয়ে যাবে, ডিউ টার্গেট যে কোর্সটা। তো এটা কি তোমরা আমাদের কি পটেনশিয়াল সম্ভাব্য কাস্টমার, ঠিক আছে? আর যারা ভর্তি হয়ে গেছো তারা হচ্ছে কি আমাদের বর্তমান কাস্টমার। ক্লিয়ার? একদম রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, এরপরে দেখো যে কি প্রতিযোগিতা মোকাবেলা করা। সো প্রতিযোগিতা কি করতে হবে, তোমার ডিজাইন ওই যে বেস্ট সার্ভিস বেস্ট কোয়ালিটি এগুলোর মাধ্যমে কি করতে হবে, কম্পিটিটরদের থেকে ভালো আগায় থাকতে হবে। হ্যাঁ, তোমার প্রোডাক্টটা যেন অন্যদের থেকে ইউনিক হয়, কোয়ালিটির দিক থেকে ভালো হয়। হ্যাঁ, এরপরে জীবনযাত্রার মান উন্নয়ন, ওইটা হচ্ছে কি তুমি যখন ভালো জিনিস ইউজ করবা তোমার খরচ কমবে, আলটিমেটলি ইনডিরেক্টলি কি হবে তোমার জীবনযাত্রার মান হ্যাঁ কি বাড়তে থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আসছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা সবাই একটু দাগায় রাখো। তো এটা আলোচনা যাওয়ার আগে তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, কারা কারা এখনো মেনশন করো নাই বা লাইভটা শেয়ার করো নাই এটা বলো তো, আর কারা কারা শেয়ার করছো এটাও জানাও। ঠিক আছে, যারা এখনো শেয়ার করো নাই তারা কি করো লাইভটা শেয়ার করে দাও, বিকজ এখন আমি একদম এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট পার্ট যেটা থেকে বারবার সিকিউ আসে, বারবার সিকিউ আসতেই থাকে আর এমসিকিউ তো আসবেই। ঠিক আছে? ওকে, একটু দ্রুত করবা ভাইয়া। ওকে, আলামিন, হ্যাঁ, ফারাবি শান্ত, ওকে, হাসিব খান, হ্যাঁ, আচ্ছা, জাহিদুল ইসলাম বলতে হবে আপনাকে জো লাগে। ওকে, সো তো আমরা আলোচনা শুরু করি নাকি? আচ্ছা, সো মেইনলি দেখো যে পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর, মানে আমরা যে একটা প্রোডাক্ট ডিজাইন করব এটা তো স্টেপ বাই স্টেপ আগাইতে হয়, তাই না? যেমন ধরো আমাদের লাইফ সাইকেলটাকে যদি বলি, আমাদের কি আমরা প্রথমে হচ্ছে কি যে মানে একদম শিশুকাল থাকে, এরপরে একটু হ্যাঁ কৈশোরকাল আসে, এরপরে যৌবনকাল, হ্যাঁ, এরপরে হচ্ছে কি মিডল এজ, এরপরে একদম কি বুড়ো, এইভাবে কি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের লাইফ সাইকেলটা কি হয় শুরু থেকে শেষ পর্যন্ত হয়। সো এই পণ্য ডিজাইনের পর্যায় বা স্তর, পণ্য ডিজাইনের ক্ষেত্রেও আমাদের কি স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। তুমি কিন্তু শিশুকালের পর বার্ধক্যে চলে যেতে পারবা না, ঠিক আছে? তুমি কৈশোরকাল পার না করে বার্ধক্যে চলে যেতে পারবে না। সো স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। সো পণ্য ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই পর্যায় বা স্তরগুলো স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হয় এটা আমরা ইয়া করবো। এখান থেকে প্রথমত হ্যাঁ তোমার পণ্য ডিজাইনের স্তর কয়টা ভাই? 5টা। কয়টা? 5টা। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে বলতে পারে যে পণ্য ডিজাইনের স্তর কয়টা? 5টা। ঠিক আছে, এখান থেকে আরো হচ্ছে কি যেভাবে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পণ্য ডিজাইনের স্তর, তাহলে স্তরগুলো কি কি এটা আমার জানতে হবে। উদ্যোগ গ্রহণ স্তর, ধারণা উন্নয়ন স্তর, উৎপাদনের সামর্থ্য, পরীক্ষামূলক উৎপাদন, চূড়ান্ত উৎপাদন। তাহলে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে ভাই প্রথম কাজ কি? উদ্যোগ গ্রহণ করা। কি ভাই? উদ্যোগ গ্রহণ করা হচ্ছে কি আমার যে কোনো কিছুর ক্ষেত্রে কি প্রাথমিক কাজ। যে তুমি কিছু করবা, ধরো তুমি বিয়ে করবা, এখন ভাই তোমার কি করতে হবে? আগে তো উদ্যোগটা নিতে হবে, তাই না? হ্যাঁ, সো তুমি অ্যাডমিশন দিবা, তো তোমার একটু আগে উদ্যোগ নিতে হবে, মানে কোনো কিছু কাজ শুরু করার মানসিকতা তৈরি করা, এটাই আসলে বেসিক্যালি কি উদ্যোগ গ্রহণ বলতে পারি আমরা। হ্যাঁ,
ওকে, আবিব বলতেছে ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা আর কেউ কি শেয়ার করো নাই? দেখি কে কে শেয়ার করছো। আচ্ছা, আবিব করছে, আর বাকিরা করো নাই, দুঃখজনক ব্যাপারটা। ঠিক আছে, দ্রুত করে দাও যারা করো নাই। ওকে, এরপরে আসো ধারণা উন্নয়ন। এখান থেকে এই যে বাকি পার্ট গুলা ইম্পর্টেন্ট, এখান থেকে সিকিউ হয়। আমি এখন যা বলবো এগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা, এখান থেকে ভিতর থেকে কি হবে, সিকিউ প্রশ্ন হবে। এখন ধারণা উন্নয়ন স্তরে কি করা হয় ভাই? ধারণা উন্নয়ন মানে তুমি কি প্রোডাক্ট উৎপাদন করবা বা কি প্রোডাক্ট ডিজাইন করবা, এইটা নিয়ে তোমার কি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। কেমন ঘাটাঘাটি? তুমি যে পণ্য একটা ডিজাইন করবা শুধু তোমার মন মতো করলে হবে না। কি চিন্তা রাখতে হবে? চিন্তা রাখতে হবে যে আমি প্রোডাক্টটা কি করব, বিক্রি করব কাদের কাছে, কাস্টমারদের কাছে। সো কাস্টমাররা কি চায়, তাহলে কি হচ্ছে কি ক্রেতাদের চাহিদা। হ্যাঁ, ক্রেতাদের চাহিদা, পছন্দ অপছন্দ, হ্যাঁ পছন্দ অপছন্দ, পছন্দ অপছন্দ, সক্ষমতা, ক্রয় ক্ষমতা বা ক্রয় ক্ষমতা, ক্রয় ক্ষমতা ইত্যাদি কি করা হয়, বিবেচনা করা হয়। ধারণা উন্নয়ন স্তরে কি করা হয়, যে যে প্রথম প্রাথমিকভাবে যেটা করা হয়, মেইনলি আমার কাস্টমাররা কি চায়, কাস্টমারের যে চাওয়া পাওয়া এইটা কি করতে হয়, আগে যাচাই বাছাই করতে হয়। বিভিন্ন এই যে দেখবা বিভিন্ন সময় সার্ভে, হ্যাঁ সার্ভে করা হয়। হ্যাঁ, তো সার্ভের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করা হয় যে মানুষজন আসলে কি চায়। সো এরপরে কি করা হয়, এই অনুযায়ী তারা একটা ডিজাইন ইনিশিয়ালি মাথায় আনে। এরপরে কি দেখে, এই ধারণা উন্নয়ন স্তরে প্রথমে কি ক্রেতাদের চাহিদা, এরপরে দেখে, এরপর দেখে হচ্ছে কি সক্ষমতা, কার, উৎপাদন সক্ষমতা মানে প্রতিষ্ঠানের সক্ষমতা আছে কিনা। হ্যাঁ, এখন কাস্টমাররা এমন প্রিমিয়াম জিনিস চায় যেটা উৎপাদন করার মেশিনারিজ বা অর্থ বা টেকনিশিয়ান অফিসের নাই, প্রতিষ্ঠানের নাই, তাহলেও কিন্তু তুমি পণ্য উৎপাদন করতে পারবা না বা পণ্য ডিজাইন করতে পারবা না। ক্লিয়ার? সো ওই ক্ষেত্রে তাহলে তোমার ধারণা উন্নয়ন স্তরে ভাই কি করা হয়, দুইটা কাজ করা হয় মেইনলি। একটা হচ্ছে যে কি আমার কাস্টমারদের চাহিদা, কাস্টমার কি চায়, হ্যাঁ তার চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দ, এইটা হচ্ছে মেইন কাজ। ঠিক আছে, এইটা হচ্ছে যে সাবসিডিয়ারি, কারণ এটার জন্য আরো একটা এরপরের ধাপে এটা বিস্তারিত করা হয় উৎপাদন সামর্থ্য। কিন্তু তাহলে তোমার এখান থেকে এখন সিকিউ কিভাবে আসবে, সিকিউ এভাবে আসবে যে হ্যাঁ জনাব করিম একটা পণ্য ডিজাইন করতে চায়, নতুন পণ্য ডিজাইন করতে চায়। সো ডিজাইন করার ক্ষেত্রে উনি কাস্টমারদের চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দের প্রতি গুরুত্ব আরোপ করেন। তাহলে জনাব করিম বা রহিম হ্যাঁ পণ্য ডিজাইনের কোন স্তরে আছে বা উনার কাজটাকে পণ্য ডিজাইনের কোন স্তর রিপ্রেজেন্ট করে। সো যেখানে কাস্টমারদের চাওয়া পাওয়া, চাহিদাকে গুরুত্ব দেওয়া হয় সেটা কি ধারণা উন্নয়ন স্তর। ক্লিয়ার? ওকে, দেন কামস টু উৎপাদনের সামর্থ্য। সো তুমি ভাই এই ধারণা উন্নয়ন স্তরে কি করলা, মেইনলি কাস্টমারের চাওয়া পাওয়া বুঝলা। এখন তুমি ধরো কাস্টমার কি চাচ্ছে, ধরো যে এমন একটা সানগ্লাস চাইতেছে যেটা দিয়ে কি দেওয়াল ভেদ করে সব দেখে ফেলবে। ঠিক আছে, কাস্টমার সবাই এটা চাইতেছে। এখন তোমার দেখতে হবে যে এই সানগ্লাস উৎপাদন করার মতো তোমার আসলে ক্যাপাবিলিটিস আছে কিনা, সামর্থ্য আছে কিনা। সামর্থ্য কয় প্রকার হইতে পারে, সামর্থ্য হইতে পারে যে তোমার আর্থিক মানে তোমার অর্থ আছে কিনা, এরপর কি হইতে পারে মেশিনারিজ, তোমার মেশিনারিজ আছে কিনা মানে যন্ত্রপাতি আছে কিনা, এরপরে কি হইতে পারে দক্ষ বা অভিজ্ঞ লোকবল, দক্ষ জনবল বা লোকবল যাই বলো। ঠিক আছে, সো এই তিনটার মিশেলে হয় হচ্ছে কি উৎপাদন সামর্থ্য। সো তোমার দেখতে হবে কি যে তোমার কি আর্থিক সক্ষমতা আছে কিনা, যে এই জিনিসটা গবেষণা করা, হ্যাঁ বা হচ্ছে কি এটার জন্য যে মেশিনারিজ দরকার এগুলো তোমার আছে কি নাই। ক্লিয়ার? ওকে, এরপরে আসো পরীক্ষামূলক উৎপাদন। এখন ধরো তুমি কি করলা, তুমি দেখলা যে না তোমার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে পরবর্তীতে তুমি কি করবা, তুমি দেখবা যে আমি যে ধরলাম যে সামর্থ্য আছে, লোকজন আছে, হ্যাঁ সবকিছু আছে, এখন এটা তুমি পরীক্ষামূলক ভাবে উৎপাদন করবা। কি করবা, উৎপাদন করবা পরীক্ষামূলক ভাবে। এখানে তুমি দুইটা জিনিস টেস্ট করবা। কয়টা? দুইটা টেস্ট, দুইটা টেস্ট। প্রাথমিকভাবে দেখবা যে তুমি যে বলছো তোমার যে সামর্থ্য আছে, লোকবল আছে, হ্যাঁ এরপর হচ্ছে কি অর্থ আছে, মেশিনারিজ আছে। তো তুমি প্রাথমিক পরীক্ষামূলক ভাবে টেস্ট করে দেখবা যে আসলে হ্যাঁ তোমার যেই দক্ষ হ্যাঁ লোকজন এদের দিয়ে কাজটা হচ্ছে কিনা বা মেশিনারিজ দিয়ে তুমি কাজটা করতে পারতেছো কিনা। আরেকটা কি করবা, অল্প পরিমাণে উৎপাদন করবা। ধরো কাজ হইলো, এটা তুমি কি করবা কাস্টমারদের কাছে
কি অল্প পরিমাণে প্রচারের জন্য, ওই যে বল না কোম্পানির প্রচারের জন্য, অথবা রাস্তাঘাটে স্কুল কলেজের পরে দেখবা যে কি ম্যাগি নুডলস বা অন্যান্য স্যুপ, হ্যাঁ এরা কি করে ভাই দেখেন আমাদের নতুন একটা ফ্লেভার আসছে, সো এটা একটু টেস্ট করে দেখেন কেমন লাগে আপনাদের কাছে। তো ওইটা কি করে, এটাতে মার্কেট যাচাই করে, তো ওদের থেকে রিভিউ নেয় যে না ভাই আপনাদের স্যুপটা খুবই ভালো হয়েছে, বা কেউ বলতে পারে যে ভাই খুবই জঘন্য হয়েছে। ঠিক আছে, এখন ধরো 100 জনের ভিতর হ্যাঁ যদি 80 জন বলে যে ভাই জঘন্য, তাহলে কি বুঝতে হবে যে তোমার এই টেস্টটা ফ্লেভারটা চেঞ্জ করতে হবে। তো পরীক্ষামূলক উৎপাদনের এখানে অল্প পরিমাণে পরীক্ষার জন্য হ্যাঁ টেস্টের উদ্দেশ্যে কি করা হয়, উৎপাদন করা হয়। এখানে দুইটা জিনিস টেস্ট করা হয় যে আসলে আমার কারিগরি দক্ষতা হ্যাঁ বা হচ্ছে কি দক্ষ জনবল এগুলো আমি যে ডিজাইন করছি ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছে কিনা, আর একটা হচ্ছে কি উৎপাদনের পরে যে কাস্টমারদের রিঅ্যাকশন, কাস্টমারদের রিভিউ নেওয়ার জন্য। ঠিক আছে, যখন দেখবা যে না ইটস ওকে এভরিথিং ওকে, ওরা হচ্ছে কি তোমাকে কি বলছে যে ভাই এভরিথিং ইজ গুড অল গুড, 100 জনের ভিতরে 80 জনের পজিটিভ রিভিউ, হ্যাঁ তখন তুমি কি করলা বাণিজ্যিক ভাবে মানে চূড়ান্ত উৎপাদন মানে কি বাণিজ্যিক ভাবে উৎপাদন। ঠিক আছে, এখন তুমি বিক্রির জন্য কি করবা, উৎপাদন করবা। ক্লিয়ার? ওকে, এখন এখান থেকে তোমার এমসিকিউ কিভাবে আসতে পারে? এমসিকিউ প্রথমত আসতে পারে যে পণ্য ডিজাইনের প্রথম স্তর কি, বা প্রথম কি পর্যায় কোনটি, উদ্যোগ গ্রহণ, শেষ পর্যায় কোনটি, চূড়ান্ত উৎপাদন বা বাণিজ্যিক ভাবে উৎপাদন, যে কোনো ভাবে আসতে পারে। ঠিক আছে, বাণিজ্যিক ভাবে উৎপাদন বা চূড়ান্ত উৎপাদন একই কথাকে বোঝায়। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো এবার বলতে পারে যে সিকিউর ক্ষেত্রে কিভাবে দিতে পারে। সো সিকিউর ক্ষেত্রে বলতে পারে এভাবে বলতে পারে, জনাব করিম নতুন একটা পণ্য উৎপাদন বা ডিজাইন নিয়ে চিন্তা করছেন। সো এখন জনাব করিম হ্যাঁ উনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে কোন কোন পর্যায় বা স্তরগুলা পার করে ওনাকে নতুন পণ্য বাজারে ছাড়তে হবে, তখন তোমার কি করতে হবে এই 5টা স্তরই সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে হবে। যে প্রথমে উদ্যোগ গ্রহণ করবে, তারপর ধারণা উন্নয়ন, এরপর হচ্ছে কি উৎপাদনের কি সামর্থ্য পরীক্ষা করবে, এরপর পরীক্ষামূলক ভাবে উৎপাদন, ফাইনালি হচ্ছে কি চূড়ান্ত উৎপাদন। ক্লিয়ার? ওকে, গট ইট? বুঝছো? এই সবাই ক্লিয়ার? একটু আওয়াজ দাও। এই তোমরা কি ঘুমাই গেছো? যারা যারা ক্লাসে আছো একটু দ্রুত রেসপন্স করো, তোমরা রেসপন্স না করলে কিন্তু আমি বুঝবো না আসলে বুঝতেছো কিনা। আমি তো ভাই এগুলা অনেক দিন ধরে পড়াইতে বা কি নিজে তো আমি পারি। সো তোমাদের পারাটাই, তোমাদের না বুঝার জায়গাটাতেই কি বুঝানোটাই হচ্ছে যে আমার মেইন কাজ। তো তোমরা বুঝতেছো কিনা এটা একটু বলো। ঠিক আছে, ওকে, আফরিন আয়েশা ভাই তুমি বলো, বা ফারাবি হ্যাঁ যারা আছো, হাসিফ খান যারাই আছো একটু বলো যে তোমরা বুঝতেছো কি না। ঠিক আছে, ওকে, আই গেস বুঝতেছো, এবং আমি ইন ডিটেলসে বুঝাই দিতেছি, সো না বুঝার কোনো কারণ নাই। ঠিক আছে, ওকে, এবার আসো। আচ্ছা, ও হ্যাঁ তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমি গত কয়েকদিন ধরেই দিতেছি। ঠিক আছে, সো তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ হ্যাঁ স্পেশালি তাদের জন্য, তোমরা যেহেতু ফ্রি ক্লাসে এই যে দেখো এতক্ষণ ধরে বলতেছি যে বুঝছো কি বুঝো না, রেসপন্স করো না, এরপরে কি বন্ধুদেরকে মেনশন দাও না, শেয়ার দাও না, সো দ্যাটস ওয়াই আমাদের বাংলা হ্যাঁ ইংরেজি আইসিটি ফুল কোর্স কি করা হবে, প্রাইভেট গ্রুপে নিবে যারা সিরিয়াস, যারা আসলে পড়াশোনা করতে চায় তাদের জন্য। এবং এটা কি কোনো কোর্সের জন্য কোনো ফি রাখা হইতেছে না, বাট তোমরা একদম ফ্রিতে দিলে তোমাদের গায়েও লাগতেছে না। তো এই 3টা সাবজেক্টের জন্য কি এই প্রাইভেট গ্রুপে এন্ট্রি ফি হচ্ছে কি মাত্র 150 টাকা। বাট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গতকালকে কি ছিল, এটা 49 টাকা ছিল। ঠিক আছে, দ্যাট মিনস তুমি এই 3টা সাবজেক্টে ফুল প্রস্তুতি একদম এইচএসসি এক্সাম পর্যন্ত 49 টাকা, কিন্তু আজকে এটা হয়ে গেছে কি, আজকে হয়ে গেছে এটা 59 টাকা, মানে 59 টাকা। সো এইভাবে প্রত্যেকদিন যাবে 10 টাকা 10 টাকা করে বাড়বে। তো তোমরা যারা এখনো জয়েন করো নাই কি করো, আমাদের এডুকেশন পেজে নক দিয়ে দাও বা হোয়াটসঅ্যাপ করো, করে কি করো জয়েন হয়ে যাও। ক্লিয়ার? ওকে, সো কি আজকে হচ্ছে কি ভাই 59 টাকা, আজকে 59 টাকা। সো আগামী কাল গেলে এটা কি হয়ে যাবে 69, এরপরে 79, এরপরে 89, 99 এইভাবে বাড়তেই থাকবে। ঠিক আছে, এন্ড ম্যাক্স হচ্ছে কি 149। ক্লিয়ার? ওকে, সো
তো আচ্ছা যেটা আছে ও আচ্ছা এখন 25 নিয়ে বললাম, 26-এর পোলাপাইন আবার মাইন্ড খাবে। তো 26-এর জন্য প্যারা নাই, তোমাদের যেহেতু ফুল সিলেবাস 25-এর সাথে তোমাদের হবে না, তো ফুল সিলেবাসের একটা আলাদা ডিজাইন আছে। হ্যাঁ, তো এখানে আমরা কোর্সটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের উপর সাজাইছি। এটা হচ্ছে কি কামব্যাক কোর্স। কেন কামব্যাক? কারণ ভাই তোমরা কি ফার্স্ট ইয়ারে বহু ফাঁকিবাজি করছো, এটা আমরাও করছিলাম আমাদের সময়, কিছু করার নাই। তো হচ্ছে কি তোমাদের যে ফাঁকিবাজি গ্যাপটা পূরণ করাই দেওয়া এবং ফুল সিলেবাসটা কভার করাই দেওয়ার জন্য কি কামব্যাক কোর্স। এটা হচ্ছে কি অল সাবজেক্ট তোমাদের কি মাত্র কত বলো তো 1999। ঠিক আছে, তো তোমরা যারা ভর্তি হতে চাও পেজে নক দিও। এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না, তোমরা পেজে নক দিয়া জানা নিবা। এবার আসো পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি কি আমাদের মাথায় রাখতে হয়। ক্লিয়ার? ওকে, দেখো ভাই পণ্য ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলা, আচ্ছা হিউম্যানিটিজ এর কি ক্লাস হবে না আজকে? হিউম্যানিটিজ এর কোনো ক্লাস হচ্ছে না ভাইয়া, হবে না আজকে। ঠিক আছে, ওকে। জান্নাত ফেরদৌস বলতেছে ভাইয়া বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা কি রেসপন্স না করলে আমি কিভাবে বুঝবো যে তোমরা আসলেই বুঝতেছো? ঠিক আছে, আচ্ছা দেখো পণ্য ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে। তো কি কি মাথায় রাখতে হবে অলরেডি কিন্তু আমরা বলে ফেলছি, আমি যখন ব্যাখ্যা করছি সবগুলো বলে ফেলছি। এরপরে শর্টলি একটু ব্যাখ্যা করবো। ক্রেতাদের চাহিদা। সো আমরা তো বলছি যে পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার চাহিদাটাই মূল, ক্রেতারা কি চাই এটা জানতে হবে, তাই না? অপারেশনের সুবিধা, অপারেশন মানে তুমি যে ডিজাইন এমন ডিজাইন করবে না যেটা কি ওই জিলাপির প্যাচের মতো যে বাস্তবায়নযোগ্য না, এত প্যাচানো ডিজাইন করা যাবে না। অপারেশন মানে কি কাজের সুবিধা, মানে এটা যেন বাস্তবায়নযোগ্য হয়, কাজ করতে কি সহজ হয়, কার্যকারিতা। এটা তুমি এমন একটা ডিজাইন করবে যেটা আসলে মানুষের কাজে যেন লাগে। এমন ডিজাইন করলা যে কি যেটা কোনো কাজে লাগতেছে না, তাহলেও হবে না। তো এবং খরচের কথা মাথায় রাখতে হবে, যেন স্বল্প খরচে কি ভালো গুণাগুণ সম্পন্ন বা ভালো সার্ভিস আমরা পাইতে পারি। ঠিক আছে, পদ্ধতি ও যন্ত্রপাতি। তো এই ক্ষেত্রে আমাদের কি রাখতে হবে যে আমাদের আধুনিক পদ্ধতি এবং যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে ব্যয় এবং অপচয় হ্রাস করে কি আমার কি করতে হবে মূল্যটা কমের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? স্টাইল পরিবর্তনের প্রবণতা। স্টাইল পরিবর্তনের প্রবণতার জিনিসটা কি? ওই যে বললাম যে আমাদের ঘন ঘন রুচির চেঞ্জ হয়। সো আমাদের কি এমন একটা ডিজাইন, মানে এমন ডিজাইন করা যাবে না যে যেটা কি কোনোভাবেই পরিবর্তনযোগ্য না। এখন তুমি একটা ডিজাইন করলা, পরে মানুষের কি হইলো, এটা রুচি চেঞ্জ হয়েছে, এখন তো আবার নতুন ডিজাইন করতে হবে। সো এটা মাথায় রেখে আমাদের কি করতে হবে ডিজাইনটা করতে হবে। কখন ক্লাস শুরু হয়েছে? কখন ক্লাস শুরু হয়েছে মানে হচ্ছে এটা তো প্রতিদিন 8:20 ক্লাস হচ্ছে ভাইয়া। ওকে, এরপরে দেখো স্টাইল সম্পর্কিত বাধা। স্টাইল সম্পর্কিত বাধা বলতে কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে ওই যে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। তো মানে মানুষের মন বোঝা, শুধু মেয়ে না, মানুষের মনই বোঝা যায় না। ঠিক আছে, যে মানে কখন যে কার মুড সুইং হয়ে যায়, যে আজকে তার হচ্ছে লাল কালার পড়তে পছন্দ, সো তুমি ধরো যে 10 পিস লাল প্রোডাক্ট উৎপাদন করলা, পরের দিন গিয়ে দেখলাম না তার লাল ভালো লাগতেছে না, তার এখন নীল ভালো লাগতেছে। সো এইটাই যে স্টাইল সম্পর্কিত বাধা, মানে তুমি কোনো ফিক্সড স্টাইলে প্রোডাক্ট উৎপাদন করতে পারো না, কয়েকদিন পর পর চেঞ্জ হবে। ঠিক আছে, ক্রয় ক্ষমতা, যেহেতু স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে গরিব দেশ, হ্যাঁ, সো অর্থনৈতিক বাধাটা অনেক বড়। সো আমাদের যেন পণ্যের মূল্য কি যেন সাধ্যের মধ্যে থাকে। ক্লিয়ার? ওকে, গ্রহণযোগ্য হইতে হবে। তুমি এমন আলাবালা ডিজাইন করলে হবে না যেটা মানুষ পছন্দ করবে না। তোমার কি করতে হবে ভালো ডিজাইন করতে হবে, এবং ডিউরেবিলিটি টেকসই হইতে হবে। কি হইতে হবে টেকসই প্রোডাক্ট, যেন ওই যে মেড ইন চায়না বেশি দিন যায় না একটা কথা কি প্রচলিত আছে, এরকম হইলে হবে না। কি হইতে হবে প্রোডাক্ট হইতে হবে কি অনেক ডিউরেবল, মানে অনেক দিন যাবে, টেকসই হবে। ঠিক আছে, মানে প্রোডাক্ট কিন্তু কি ওই যে রিলেশনশিপের মতো হইলে হবে না, রিলেশনশিপ ভাঙা যায়, কিন্তু মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলে কিন্তু দীর্ঘদিন টিকার সম্ভাবনা থাকে। সো এরকম হইতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। এখান থেকে ভাই সিকিউ আসবে মাস্ট, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, এই যে এগুলো পরে কিন্তু আমরা এই যে এতক্ষণ যা পড়ছি এটার উপরে এমসিকিউ প্র্যাকটিস করব। যদি তোমরা কি করো সবাই থাকো, তোমার বন্ধুদেরকে মেনশন করো, আর যদি দেখি না পোলাপাইন নাই, ওরা মেনশন করে না, শেয়ার করে না, তাহলে আর এমসিকিউ প্র্যাকটিস করাবো না, টপিক শেষ করাই দিয়ে ক্লাস শেষ। ওকে, আচ্ছা এরপরে দেখো ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। সো ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কি জিনিস ভাই? ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন দ্বারা এটাই বোঝাচ্ছে যে কি তুমি পণ্যের কি কার্যকারিতার উপরে ফোকাস করবা। কি করবা তুমি যখন ডিজাইন করবা তখন কি হবে পণ্যের কার্যকারিতা চেঞ্জ হবে। কিরকম? ধরো তুমি এখন কি যখন আগে বাটন ফোন ছিল তখন কি হইতো শুধু ফোনে কথা বলা যাইতো,
ঠিক আছে, কথা বলা যায় তো ফোনে। হ্যাঁ, এরপরে কি হয়েছে যে এই যে অ্যান্ড্রয়েড ফোন আসছে, হ্যাঁ স্মার্টফোন আসছে, স্মার্টফোন এসে এখানে কি হয়েছে, এটা নতুন ফিচার অ্যাড হয়েছে, এর মাধ্যমে তুমি এখন ভিডিও কলে কথা বলতে পারো। হ্যাঁ, এই যে কন্টেন্ট বানাইতে পারো, ভিডিও কলে জিজ্ঞাসা পারো বাবু খাইছো, বাবু খাইছো। হ্যাঁ, সো এই যে তুমি কি করতে পারছো, এখন বহুবিধি ব্যবহার করতে পারতো। তাহলে আগে যে এই যে কি ছিল বাটন ফোন, তো বাটন ফোনের কি হয়েছে, এই ডিজাইন চেঞ্জের কারণে হ্যাঁ কার্যকারিতা বৃদ্ধি পাইছে না, স্মার্টফোন আসাতে কার্যকারিতা বৃদ্ধি পাইছে। তুমি ভিডিও কল কথা বলতেছো, হ্যাঁ ফটো তুলতে পারতেছো, ভিডিও করতে পারতেছো, আরো অনেক ধরনের ব্যাপার, ইন্টারনেট ব্যবহার করতে পারতেছো। সো কি হয়েছে, কার্যকারিতা পরিবর্তন আসছে। সো কোন ডিজাইনের কারণে যদি পণ্যের কার্যকারিতা বৃদ্ধি পায়, হ্যাঁ ব্যবহার যোগ্যতা যদি বৃদ্ধি পায়, তাহলে এটাকে আমরা কি বলবো ভাই, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, এবার আসো যে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। সো রুচির কথা আসলেই বুঝতেছো যে কি টেস্টের ব্যাপার স্যাপার, পছন্দের, হ্যাঁ যেন দেখলেই ক্রাশ খাওয়ার মতো হয় জিনিসগুলা। ঠিক আছে, তুমি দেখেই যেন একবারে মানে ফিদা হয়ে যাও। তো তোমার ডিজাইনটা যখন মানুষকে ক্রাশ খাওয়ানোর জন্য করা হয়, হ্যাঁ অথবা কি মানুষেরকে কি ফিদা লাগানোর জন্য, মানুষজন কি হয় পছন্দ করে, এই ডিজাইনটাকে আমরা বলবো কি রুচিসম্মত বা নান্দনিক। ঠিক আছে, সো এখন এই ডিজাইনটা কেমন হবে, এইটা হবে যে তুমি ডিজাইনটা করলে পণ্যের কি হবে, আকার আকৃতি চেঞ্জ হবে। কি হবে, আকার আকৃতি চেঞ্জ করে মানুষজনকে আকর্ষণীয় করবা, আকার আকৃতি, রং, হ্যাঁ এই টাইপের জিনিসগুলা, মানে যেগুলো আসলে কার্যকারিতায় কোনো পরিবর্তন আসবে না। ধরো কি হলো, এই ফোনটা, হ্যাঁ ফোনটা কি করলাম আমি, কাভার এটা ব্ল্যাক আছে, এরপর কি লাল সবুজের পতাকা লাগাই দিলাম বা ফিলিস্তিনের পতাকা লাগাই দিলাম, এটাতে কি হলো আরো অ্যাট্রাকশন বাড়লো। হ্যাঁ, সো এইটা কি হচ্ছে, কিন্তু কাজ যা তাই থাকতেছে। তাহলে কি হবে, যদি যখন কোনো ডিজাইনের কারণে বা বাহ্যিক ডিজাইনের কারণে কার্যকারিতা চেঞ্জ না হয়, কিন্তু আকর্ষণযোগ্যতা মানুষজনকে হ্যাঁ আকর্ষণ করার ক্ষমতা বাড়ে, তখন এটাকে আমরা রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলি। তাহলে এখানে এই রুচিসম্মত আর নান্দনিক ডিজাইনে কি হয়, আকার আকৃতি চেঞ্জ করা হয়। ঠিক আছে, আকার আকৃতি চেঞ্জ করা হয়, কিন্তু কার্যকারিতা চেঞ্জ হয় না। যেমন ধরো কি হইলো, এই ধরো আমরা ওই যে কি বললাম, যে ফোনের ক্ষেত্রে যদি বলি, কি করলাম ফোনের এই ধরো যে সব কোয়ালিটি সেম, হ্যাঁ জাস্ট আমি কি করলাম যে ফোনের যে কি বলে আউটলুকটা, বাহ্যিক যে দিকটা, এটা চেঞ্জ করলাম। তো এই ক্ষেত্রে কি হবে, এটা রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। হ্যাঁ, অথবা এই ফোনটা ধরো যে কি ধরো এই 5 ইঞ্চি, এটাকে আর একটু বড় করে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি করলাম, হ্যাঁ তখন কি হবে, এটা কি হবে নান্দনিক ডিজাইন। কি আকার আকৃতি চেঞ্জ হয়েছে, কিন্তু কার্যকারিতা কোনো চেঞ্জ হয় নাই। ওকে, হ্যাঁ জান্নাতুল ফেরদৌসী বলতেছে রুচিসম্মত মানে লোভনীয় হইতে হবে, এক্স্যাক্টলি মানে আকর্ষণযোগ্য হইতে হবে, মানুষজনকে যেন অ্যাট্রাক্ট করতে পারে। ঠিক আছে, ওই যে লাইক কি ওই যে মেয়েদের মেকআপের মতো, সো মেয়েদের মেকআপকে কি বলতে পারি ভাই, আমরা বলতে পারি রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। কারণ কি ধরো যে মানুষ, তার কিন্তু যে ভিতরগত যে ব্যবহার, আচার ব্যবহার, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। মেকআপ করার কারণে সেই একটু তাকে একটু দেখতে সুন্দর লাগে, হ্যাঁ মানে ক্রাশ খাওয়ার মতো লাগে, বাট কি তার যে আচার ব্যবহার, তার যে মৌলিক বৈশিষ্ট্য, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। সো আমরা কি বলতে পারি, মেকআপকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলতে পারি। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো উৎপাদন ডিজাইন। এইটা হচ্ছে কি শিক্ষিত ডিজাইন। কি ভাই, এটা হচ্ছে শিক্ষিত ডিজাইন। কেমন ডিজাইন, শিক্ষিত ডিজাইন। কেন বললাম শিক্ষিত ডিজাইন, কারণ এই ডিজাইনে কি করা হবে, আধুনিক হ্যাঁ যন্ত্রপাতি ব্যবহার করা হবে। ঠিক আছে, এখানে কি করবে, বা আধুনিক শিক্ষা পদ্ধতি বা কারিগরি পদ্ধতি, হ্যাঁ আপডেটেড সবকিছু ব্যবহার করা হবে। এর মাধ্যমে এই উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য কি থাকে ভাই, মূল উদ্দেশ্য থাকে হচ্ছে যে অপচয় কমানো, অপচয় ও উৎপাদন ব্যয় কমানো। কি ভাই, উৎপাদন ব্যয় কমানো। তাহলে তোমার উৎপাদন ডিজাইনের মূল কাজটা কি, উৎপাদন ডিজাইনের মূল কাজ হচ্ছে যে আধুনিক পদ্ধতি ও যন্ত্রপাতি ব্যবহার করে আমার পণ্য উৎপাদনের কি অপচয় হ্রাস করা, খরচ কমানো, এর মাধ্যমে কি পণ্যের মূল্য স্থিতিশীল থাকে
অথবা ব্যয় কমে আসে, পণ্য মূল্য কম হয়। ক্লিয়ার? তাহলে তোমাকে এখান থেকে সিকিউ যেভাবে করতে পারে, ঠিক আছে, সিকিউ প্রশ্ন এভাবে করবে যে জনাব করিম, হ্যাঁ, তার বর্তমান পণ্য যে মূল্য, এই পণ্যের মূল্য উনি কমানোর জন্য নতুন ডিজাইন করতে চায়, তাহলে জনাব করিমকে কোন ডিজাইনের উপর ফোকাস করতে হবে বা গুরুত্ব দিতে হবে? তাহলে সে যেহেতু পণ্যের ব্যয় কমাইতে চায়, তাহলে তার কি করতে হবে? উৎপাদন ক্ষমতা, উৎপাদন ডিজাইন বা হচ্ছে কি আধুনিক যন্ত্রপাতি ও কি কারিগরি, হ্যাঁ, দক্ষতার ব্যবহার করতে হবে। এর মাধ্যমে অপচয় হ্রাস হবে এবং ব্যয় কমে আসবে। ক্লিয়ার? এভাবেই কিন্তু উদ্দীপক আসবে। আমি জাস্ট সংক্ষেপে বলে দিতেছি। ওকে, জান্নাত ফেরদৌস বলতেছে নতুন কলা কৌশল। হ্যাঁ, মানে আধুনিক কলা কৌশল। নতুন কলা কৌশল মানে আধুনিক কলা কৌশল বা পদ্ধতি, যন্ত্রপাতি। ক্লিয়ার? ওকে, এবার আসো প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইনটা কি জিনিস? ওকে, প্যাকিং ডিজাইন মানে হচ্ছে যে জাস্ট মোড়ক পরিবর্তন। মোড়ক, হ্যাঁ, মানে কাভার, ঠিক আছে, বা প্যাকেট, আমরা প্যাকেট বলতে পারি, প্যাকেট। এখন এখানেও এই প্যাকিং ডিজাইনটাও করা হয় মূলত, হ্যাঁ, পণ্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা এবং আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আকর্ষণ করা। এবং তোমার মনে প্রশ্ন হইতে পারে, ভাই এই রুচিসম্মতও ছিল আকর্ষণ? হ্যাঁ, আকর্ষণ কি ছিল? এই রুচিসম্মত তো আকর্ষণ ছিল, আবার প্যাকিং এও আকর্ষণ, তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? মনে এই প্রশ্নটা আসতেই পারে। তো এখন এই ডিফারেন্সটা আমি তোমাদেরকে ক্লিয়ার করাই দেই। সো এই রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন আমরা কি বলছিলাম ভাই? আকর্ষণ করাবে, কিন্তু কিভাবে? আকার আকৃতি চেঞ্জ করে। কি করে? আকার আকৃতি চেঞ্জ করে, আকার আকৃতি, ঠিক আছে, আকার আকৃতি। কিন্তু কিন্তু এই যে প্যাকিং এ কি করবে? প্যাকিং এ মোড়ক চেঞ্জ করবে। কি করবে? নতুন নতুন মোড়ক। তাহলে এখানে কি পণ্যের আকারে কোনো চেঞ্জ হবে না, হ্যাঁ, পণ্যের কাঠামোতে কোনো চেঞ্জ হবে না, জাস্ট কাভারটা কি হবে? চেঞ্জ হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে তোমাদের এই দুইটারই কি আকর্ষণের জন্যই করা হয়। যেমন ওই যে বাচ্চাদের ক্ষেত্রে চুইংগাম, হ্যাঁ, বা বিস্কিট বা হচ্ছে কি চিপস, কি করে ভিতরে যে কোয়ান্টিটি থাকার কথা, যে পরিমাণ থাকার কথা সেটাই থাকে, কিন্তু কাভারটা কি করে? কাভারে দেখবা যে কোনো কার্টুন দিয়ে দিল, মোটু পাতলু দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ, চিংগাম স্যারকে দিয়ে দিল। সো এইভাবে কি করতে পারে? তোমাকে আকর্ষণ করা যাবে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে যখন আকার আকৃতি চেঞ্জ করে, ডিজাইন রং চেঞ্জ করে তোমার আকর্ষণ করা হবে, তখন এইটা হবে রুচিসম্মত বা নান্দনিক। আর যখন শুধু প্যাকেট বা মোড়ক, হ্যাঁ, চেঞ্জ করে আকর্ষণ করা হবে, তখন এটা হয়ে যাবে আমার কি? প্যাকিং ডিজাইন। ক্লিয়ার? এই সবাই একযোগে বলো ক্লিয়ার কিনা। কি পড়ায় কি কোনো ভেজাল আছে? সবাই একটু বলো, যদি ভেজাল থাকে আমি আবার বুঝাই দিব, কোনো প্যারা নাই, বলো। এই যে জান্নাত ফেরদৌস বা হচ্ছে কি নাইম হুসাইন যারা আছো, আফরিন আয়শা, তোমরা একটু বলো যে কোনো ভেজাল আছে কিনা। কথা কি ক্লিয়ার? তাসফিয়া সাফা বলো, ক্লিয়ার হইলে বলো, আর ক্লিয়ার না হইলে বলো, আমি আবার বুঝাই দিব 10 বার 100 বার, যতবার। আমার কাছে না নাই আমি কাউকে আবার ফিরিয়ে দিতে পারি না, মন অনেক বড়, ঠিক আছে? ওকে, সো তোমরা ভাই বুঝছো কিনা এটা বলতে বলতে আমি আরেকটু কি ভাই মার্কেটিং করতেছো, সো আমি একটু তোমাদের সাথে একটু কি মার্কেটিং করে দিই। মার্কেটিং কি জিনিস ভাই? মার্কেটিং হচ্ছে যে কি, এই যে তোমরা যে 25 ব্যাচ, তাদের কি এরপরে এই এ প্লাসের পরের ধাপ কি ভাই? ঢাকা ইউনিভার্সিটি টার্গেট। সো ঢাকা ইউনিভার্সিটির জন্য ভাই তোমার ভালো গাইডলাইন লাগবে, ভালো ক্লাস লাগবে, সবকিছু লাগবে, লেকচার শিট লাগবে, সবকিছু। তো তোমার যা যা লাগবে এ টু জেড ভাই তুমি আমাদের এই প্রি অ্যাডমিশন কোর্স মানে ডিউ আইসিইউ ব্যাচে পাবা। হ্যাঁ, সো এটার জন্য কি করতে হবে ভাই? তুমি আইজেকশন পেজে নক দিবা, যেখানে ক্লাসটা দেখতেছো এখানে, অথবা এই যে আমাদের ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে কি নক দিয়ে ভর্তি হয়ে যাবে। এখন এটার জন্য ভাই তোমার কোর্স ফি কত? কোর্স ফি হচ্ছে কি 3990 টাকা। এখানে তুমি কি পাবা? এখানে তুমি ক্লাসেস পাবা, লেকচার শিট পাবা, দেন হচ্ছে কি অন্যান্য যে ব্যাচ গুলো আসবে, গুচ্ছ, রাবি, এই সব কিছুই পাবা এ টু জেড। হ্যাঁ, সো তোমাদের সাথে একটু মার্কেটিং করে দিলাম, মজা না? ঠিক আছে, তো তোমরা কি করো, ওই দ্রুত ভর্তি হয়ে পড়া শুরু করো। কারণ কি ভার্সিটিতে চান্স না পাইলে মারা খাবা, ঠিক আছে? এ প্লাস না পাইলে যতটুকু না মারা, কিন্তু চান্স না পাইলে তার থেকে বেশি মারা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আসো এই যে ক্রিয়াগত ডিজাইন বা ব্যবহারিক ডিজাইন, এগুলো বুঝাই দিলাম। এখানে যে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখাই।
ক্রিয়াগততে কি বলছিলাম ভাই, কার্যকারিতা চেঞ্জ হবে বা উপযোগিতা চেঞ্জ হবে। হ্যাঁ, তো এখানে বলছে মশার কয়েল তৈরির কোম্পানিগুলো কি করে, মশা মারার সাধারণ কয়েলের সাথে পাশাপাশি মশা মারার বুস্টার কয়েল তৈরি করে, মানে একটু আধুনিক, একটু কার্যকারিতা বৃদ্ধি পায় আর কি। ক্লিয়ার? ওকে, সৃজনশীল নিয়ম আকারে পড়ালে ভালো হয়। ভাইয়া এখন তোমার তো বেসিকটা পড়াইতেছি, আগে টপিক ক্লিয়ার না হইলে সৃজনশীল পড়ালে হবে? আগে তুমি টপিক শেষ করো, রেগুলার ক্লাসগুলো করো, এরপরে তুমি নিজেই সৃজনশীল না পড়াইলেও তুমি যদি নিজে না পারো এরপরে আমাকে বইলো, আমার ক্লাসগুলো করার পরে তুমি যদি না পারো এরপরে আমাকে বইলো, ঠিক আছে? আগে টপিক শেষ হবে, এরপরে হচ্ছে কি আমরা সৃজনশীল এমসিকিউ এক্সাম যা যা লাগে ভাই সব দিব, কি ফ্রি অফ কস্ট। কিন্তু তোমার যেটা করতে হবে ভাই, তোমাদের রেগুলার ক্লাসগুলো করতে হবে, আসতে হবে, বন্ধুদেরকে মেনশন করতে হবে, শেয়ার করে দিতে হবে, এটাই তো। এখন যদি দেখি যে তোমরা ক্লাস করো না, বন্ধুদেরকে মেনশন করো না, আমি একা একা এখানে ওই ময়ূক রঞ্জনের মতো হ্যাঁ একদম ফাটায় পড়াই দিতেছি, কোনো লাভ হবে না। সো তখন কি করবো, ক্লাস দেওয়া বন্ধ করে দিব, প্রাইভেট ব্যাচে আমাদের এফআরবি, হ্যাঁ এরপরে হচ্ছে কি এই যে প্রাইভেট গ্রুপগুলো আছে ওগুলাতে আমরা ক্লাস নিব, ঠিক আছে? ওকে, সো মিলন তুমি থাকো, আমরা সবকিছুই পড়াই দিব, ঠিক আছে? এবার আসো রুচিসম্মত বা নান্দনিকে। তো রুচিসম্মত বা নান্দনিকে আমরা কি বলছিলাম, যে পণ্য ডিজাইনের ক্ষেত্রে মানকে গুরুত্ব না দিয়ে কি করা হয়, ক্রেতাদের আকর্ষণীয় করে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? এখানে কি করা হয়, পণ্যের রং, স্টাইল, বাহ্যিক ডিজাইন পরিবর্তন করা হয়। ক্লিয়ার? ওই যে যেমন বিউটি সোপ গুলা কি করে, তাদের সাবানের আকার টাকার এগুলা মাঝে মাঝে কি করে সেম রেখে মাঝে মাঝে কালার চেঞ্জ করে। হ্যাঁ, এই যে সিম্পল এক্সাম্পল, এগুলা অলরেডি আমি ব্যাখ্যা করে দিছি। এরপরে আসে উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইনের মূল লক্ষ্য কি, নতুন ও উন্নত কলা কৌশল ব্যবহার করা, মানে আধুনিক কি কলা কৌশল ও যন্ত্রপাতির ব্যবহার, ঠিক আছে? এর মাধ্যমে কি করা হয়, তাদের মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে এর অপচয় হ্রাস করা, হ্যাঁ, এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং ব্যয় হ্রাসের উপর অধিক গুরুত্ব দেওয়া। তাহলে তোমার এখান থেকে এমসিকিউ আসতে পারে যে উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য কি। তো মূল উদ্দেশ্য কয়টি ভাই, তিনটি। এক, অপচয় হ্রাস। দুই, উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা মানে কি, উপকরণ, হ্যাঁ তুমি উৎপাদনের কাজে ব্যবহৃত উপকরণ এবং উৎপাদিত পণ্য মানে রেজাল্ট, এই দুটার অনুপাত। মানে উৎপাদনশীলতা বৃদ্ধি মানে বোঝায় যে তুমি কম খরচে কম কাঁচামাল দিয়ে বেশি পণ্য উৎপাদন করতে পারছো। ক্লিয়ার? এরপরে ব্যয় হ্রাস, খরচ কমানো, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি বেসিক জিনিস। ওকে, এবার আসে প্যাকিং ডিজাইন। তো প্যাকিং ডিজাইনও কি, পণ্যের আকার বা গুণাগুণ পরিবর্তন না করে, এই দেখো নান্দনিকের সাথে পার্থক্য হচ্ছে এটাই যে কি এখানে আকার চেঞ্জ করা হয় না, নান্দনিকে আকার চেঞ্জ করা হয়। হ্যাঁ, সো এখানে কি হবে, আকার বা কি গুণাগুণ পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং বা মোড়ক পরিবর্তন করে কি করা হয়, যখন আকর্ষণ করার চেষ্টা করা হয় তখন এটাকে প্যাকিং ডিজাইন বলে। এই যে আমরা প্রায়শই শুনে থাকি নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে, বা বাচ্চাদের জন্য চুইংগাম, চকলেট, চিপস ইত্যাদির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? ওকে, এবার পণ্য ডিজাইনের সুবিধা। পণ্য ডিজাইন করলে কি হয়, আকর্ষণ সৃষ্টি হয়, মানুষজন কি অ্যাট্রাক্টেড ফিল করবে। ভাই মেকআপ করলে কি হয়, মানুষজন তাকায় থাকে, আরে ভাই জোস লাগতেছে। বা নতুন জামা পরলে কি হয়, যে না ফিটফাট লাগতেছে, ভালো লাগতেছে, তাই না? উৎপাদন খরচ কমবে, উপযোগ সংযোগ হবে। উপযোগ মানে কি, যে মানুষের অভাব দূর করতে পারা সক্ষমতাকে আমরা উপযোগ বলি, মানে মানুষের হেল্প করতে পারা, ঠিক আছে? গুণাগুণ বৃদ্ধি পাওয়া, প্রতিযোগিতা কি হবে, তোমার কম্পিটিটর যারা প্রতিযোগী তাদের থেকে তুমি ভালো অবস্থানে থাকবা, ঠিক আছে? পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য। সো এটা তেমন কিছু নাই, এটা কি করতে হবে, আমার কাস্টমারদের চাহিদা, হ্যাঁ, সন্তুষ্টি তুমি অর্জন করবা চাহিদা পূরণ করার মাধ্যমে। এরপরে কি আধুনিক কি যন্ত্রপাতি নির্ভর, কম্পিউটার নির্ভর পদ্ধতি হইতে হবে, ঠিক আছে? এরপর নমনীয় হইতে হবে। নমনীয় মানে কি, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, মানে যদি কোনো কিছু চেঞ্জেস আসে তুমি যেন পণ্য ডিজাইনটা চেঞ্জ করতে পারো সেই ক্ষমতা থাকা, ঠিক আছে? এরপর কি মেরামত যোগ্যতা, যেন পণ্য নষ্ট হলে যেন কি ঠিক করার সুযোগ থাকে, ওই যে কি চাইনিজ পণ্য যেন না হয়, ওয়ান টাইম যেন না হয়, ঠিক আছে? তাহলে মডিউলার ডিজাইন। মডিউলার মানে কি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারার মতো ডিজাইন হইতে হবে। হ্যাঁ, এই যে আমরা ফোনের ক্ষেত্রে কি পার্টস টু পার্টস খুলতে পারি, যে মেমোরি এক সাইডে, এরপরে ব্যাটারি এক সাইডে, এই টাইপের জিনিস থাকে না? সো এটা কি হয়, মডিউলার ডিজাইন করার সুবিধা হচ্ছে যে ক্ষুদ্র একটা পার্টস যদি ধরো কি হয় নষ্ট হয়, তাহলে ওই পার্টসটা ঠিক করলেই যেন ফুল ডিভাইসটা ঠিক হয়ে যায়। আর যদি এরকম হয় যে না একক ডিজাইন, একটু অংশ কিছু নষ্ট হইলেই পুরাটা বাদ, তাহলে কি হয় যে মানুষজন এটা কিনতে ইন্টারেস্ট ফিল করে না। এরপরে ক্ষুদ্র হালকা হইতে হবে, সাইজ টাইজ যেন ছোট থাকে, হ্যাঁ হালকা হয়। মানের ক্ষেত্রে আপসীনতা, কোয়ালিটি বেস্ট হইতে হবে, হ্যাঁ আপসীন হইতে হবে। আমাদের ওই রাজনৈতিক নেতৃবৃন্দের মতো আপসীন হইলে হবে না, ওরা বলে এক করে আরেক, এরকম হইলে হবে না। কি করতে হবে,
এক্সাক্ট বেস্ট কোয়ালিটি দিতে হবে। উপযোগ সংযোগ বললাম, বিক্রয়োত্তর সেবা। বিক্রয়োত্তর সেবা জিনিসটা কি? বিক্রয় পরবর্তী সেবা। এই যে ওয়ারেন্টি, গ্যারান্টি, হ্যাঁ, এরপরে কি পণ্য বিক্রি পরে ধরে এসি বিক্রি করলো, এরপরে লাগাই দিয়ে আসলো বাসায়, ঠিক আছে, মানে এসি আর কি, ঠিক আছে। সো এরপর হচ্ছে কি আকর্ষণ যোগ্যতা। ক্লিয়ার? ওকে, এবার আসো যে বাংলাদেশে পণ্য ডিজাইনের ক্ষেত্রে আসলে কি কি সমস্যা। বাংলাদেশে সব সমস্যার মূল সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। হ্যাঁ, অশিক্ষিত মানুষ, হ্যাঁ, এইগুলাই হচ্ছে মূল সমস্যা, বাকিগুলা কি অপশনাল। তো কি কি আছে একটু দেখলে বুঝা। ক্রেতার আচরণ নিরূপণের সমস্যা, ওই যে মুড সুইং করে, কে কখন কি পছন্দ করতেছে অপছন্দ করতেছে বোঝা যায় না, ঠিক আছে। প্রয়োজন প্রযুক্তির অভাব, প্রযুক্তি নাই কেন? টাকা নাই, অর্থনৈতিক সমস্যা এই জন্যই, তাই তো। এরপর কি মূলধনের অভাব, ওই যে টাকা চলে আসছে। আবার উৎপাদন ক্ষমতার সমস্যা, ক্ষমতা নাই, উৎপাদন ক্ষমতা, ওই প্রযুক্তি নাই, মেশিনারিজ নাই, কেন নাই? আমার টাকা নাই, ঠিক আছে। এরপর কি চাহিদার পরিবর্তনশীলতা, চাহিদা চেঞ্জ হয়, যে আমার আজকে 5টা লাগতেছে, কালকে 10টা লাগবে বা কম বেশি, হ্যাঁ, এটা কি হয় সবসময় চেঞ্জ হইতে থাকে। ওকে, ক্রেতাদের রুচি ও ফ্যাশনের পরিবর্তন, এটা এই যে হচ্ছে কি এই ইয়াটার সাথে মিলে যায় নাকি, ওই যে আমাদের রুচি চাওয়া পাওয়া কি চেঞ্জ হইতে থাকে, এক জিনিস বারবার ভাল লাগে না, তাই না। ওকে, এরপরে দেখো প্রশিক্ষণের অভাব, বাস্তবায়নের ধীরগতি। হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে ভাই, ওই যে তুমি একটা ধরো তোমার সার্টিফিকেটের নামে ভুল হয়েছে, এটা তুমি ভাই 3 মাস 4 মাস 5 মাস 10 মাস ধরে ঘুরেও ঠিক করতে পারলা না, ঠিক আছে। এইরকম সবকিছু কি হয় আমলাতান্ত্রিক জটিলতার মতো আটকাই থাকে। পণ্যের মূল্য বৃদ্ধি হয়ে যায়, এই যে কি 2 দিন পর পর দেখবা জিনিসের দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, 5 টাকা 10 টাকা হুট করে বেড়ে যায়, কেন মানে আমরা নিজেরাও জানি না। ক্লিয়ার? ওকে, এরপরে দেখবা নকল হওয়ার প্রবণতা। এই যে তুমি কিছু একটা করবা, দেখবা যে কি তুমি একটা ভাই এত কষ্ট করে বানাইছো, দেখবে এটা নকল বাইর হয়ে গেছে। এই যে যেমন ধরো এই যে কি সাকিব খানের এই যে মুভিটা ভালো চলতেছিল খুব সম্ভবত, বরবাদ, এটা কি হয়েছে মানুষজন ওই যে প্রিন্টেড কপি, এইচডি কপি বাজারে ছাড়া দিচ্ছে, তাহলে মানুষজন আর হলে গিয়ে কেন টাকা খরচ করে দেখবে। তো বাংলাদেশের মানুষজন মানে নিজেদেরকে নিজেরা বাস দেওয়ার জন্য যথেষ্ট, এগুলোই আসলে মেইন সমস্যা। ক্লিয়ার? ওকে, সো এখন তোমরা বলো, আনসার করো যে পণ্য ডিজাইনে কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা ও আকাঙ্ক্ষা পর্যালোচনা করা হয়। তোমরা বলো, দ্রুত বলো, কোথায়? ওকে, না তোমাদের রেসপন্স কম। হ্যাঁ, তোমরা দ্রুত আনসার করো না, তোমরা ক্লাস শেয়ার করো না, বন্ধুদেরকে মেনশন করো না, তাহলে আমি আজকে আর এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাবো না, ঠিক আছে। যদি দেখি নেক্সট ক্লাসে তোমরা ভালোভাবে রেসপন্স করতেছো, বন্ধুদেরকে মেনশন করে দিতেছো, শেয়ার করতেছো, তাহলে হচ্ছে কি ভালোভাবে ফুল এমসিকিউ সিকিউ সবই দেখায় দিব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত শেষ করে দিব নাকি, কি বলো? আচ্ছা, পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা। ভাই আমরা প্রথমে জানি যে উদ্যোগ গ্রহণ হচ্ছে প্রথম পর্যায়ে, এরপরে ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়নে কি করা হয়? ক্রেতাদের চাওয়া পাওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে। এক্স্যাক্টলি, জান্নাতুল ফেরদৌস ও আনসার করছে, হ্যাঁ ওটা রাইট, ঠিক আছে। আরেকটা করাবো, এরপর করাবো না, কারণ তোমরা আনসার করতেছো না, সমস্যা নাই। ওকে, পণ্য ডিজাইনের উদ্দেশ্য কি? পণ্যের কার্যকারিতা বৃদ্ধি, কাঁচামালের মূল্য বৃদ্ধি, পণ্য মূল্য বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি। তো পণ্য ডিজাইন কেন করা হয়? আমার জন্য কি হয়? কার্যকারিতা বৃদ্ধি পায়, তাই না। ওকে, সো আজকে আর আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো না, ঠিক আছে। তো তোমরা যেদিন ভালোভাবে রেসপন্স করবা, হ্যাঁ ইয়া করবা, দ্রুত রেসপন্স করবা, ওই দিন আমি অনেক বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করাই দিব। তো আজকে হচ্ছে কি এই পর্যন্তই। তো তোমরা নেক্সট ক্লাস আমি দেখবো যে তোমরা বন্ধুদেরকে নিয়ে আসতেছো কিনা, ঠিক আছে, যে সবাই রেগুলার ক্লাস করতেছো কিনা, এইচডব্লিউ দিলে করতেছো কিনা। এইচডব্লিউ গুলা কিন্তু এখনো অনেকে জমা দেয় নাই, তো এগুলা দিয়ে দিবা। হ্যাঁ, আগে ক্লাসগুলা করে দেখে এইচডব্লিউ গুলা জমা দিবা, দেন হচ্ছে কি নেক্সট ক্লাস গুলাতে দেখা যাবে যে আমি আসলে কতটুকু পড়াবো, ঠিক আছে। সো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।